বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিএনপির যারা ঘোরতর শত্রু তারাও আসলে এই ভদ্রলোক সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে পারবেন না। রাজনীতিতে সাধারণত ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি থেকে শুরু করে আরও অনেক বিষয়াদি সামনে আসে। কিন্তু মির্জা ফখরুল সাহেবের যে সুদীর্ঘকালের রাজনীতি, সেই সুদীর্ঘকালের রাজনীতিতে এই বিষয়গুলো সামনে আসেনি। কেবলমাত্র তার ভাই, তবুও জনগণ তার নাম জানে না, তিনি স্থানীয় রাজনীতি করেন, ঠাকুরগাঁয়ের স্থানীয় রাজনীতি করেন, তার সম্পর্কে ২-৪ জন হালকা পাতলা কানাঘুষা করেছেন। আর সাম্প্রতিক সময় বিদেশে থাকে এক বিহারী পুত্র হিসেবে যিনি সমধিক পরিচিত, সেই বিহারী পুত্র এই বয়োবৃদ্ধ সর্বজন শ্রদ্ধেয় মানুষের ব্যক্তিগত চরিত্র নিয়ে খুবই বাজে এবং অশালীন কিছু কথা বলার চেষ্টা করেছেন। তো রাজনীতিবিদদের সম্পর্কে ইন জেনারেল যে সকল নেতিবাচক বিষয়াদি থাকে, সেদিক থেকে যদি বিবেচনা করেন, এই দুটো বিষয় ছাড়া একজন যাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার মানে তার রক্ত এবং মাংসে মিথ্যা মিশে আছে। প্যাথোলজিক্যাল লায়ার মানে তার বাবা মিথ্যুক ছিল, মাও মিথ্যুক ছিল, এবং সাধারণত দেখা গেল যে পিতামাতার যে সঙ্গম, সেই সঙ্গমের মধ্যেও গণ্ডগোল থাকে। অর্থাৎ জন্মের যাদের ঠাঁই ঠিকানা নেই, কখনো জারজ হয়, কখনো আরও মন্দ কিছু হয়ে যায়। তো এই রকম মানুষগুলো সাধারণত যখন জন্মের পরে অনবরত মিথ্যা বলতে থাকে উদ্দেশ্য প্রণীতভাবে, স্বার্থ নিয়ে, তাদেরকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। তো ওই যে বিদেশের যে বিহারী পুত্র, যাকে আমরা অনেকে ইল্লু বলি, সেই ইল্লু মিয়া মির্জা ফখরুল সাহেব সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছেন, নোংরা ইঙ্গিত, এগুলো সাধারণত তার মায়ের ক্ষেত্রে, তার বাবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য। কিন্তু মির্জা ফখরুল সাহেবের যারা ঘোরতর শত্রু, তারাও এই কথা বিশ্বাস করবেন না। তো এরকম মানে যারা প্যাথোলজিক্যাল লায়ার, এরকম একজন লায়ারের বক্তব্য ছাড়া বাংলাদেশে যারা বসবাস করেন, এরকম কোনো মানুষ এই ভদ্রলোক সম্পর্কে কোনো বাজে কথা বলেনি। তো সেই অবস্থাতে যখন তিনি রাষ্ট্রপতি পদে গেলেন, সবাই ধরে নিয়েছে যে এবার সেখানে সাহিত্য যাবে, সংস্কৃতি যাবে, জ্ঞান যাবে, গরিমা যাবে, কবিতা যাবে, আরও অনেক কিছু। এর কারণ হলো তিনি কবিতা প্রেমী একজন মানুষ। কিন্তু যেদিন তিনি শপথ নিলেন, সেদিন নানা কারণে সেই শপথের অনুষ্ঠানটি কেমন যেন কালিমা যুক্ত হয়ে গেল। বহু সংখ্যক মানুষ সেদিন উপস্থিত, স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অনেকের সঙ্গে সেলফি তুলেছেন, এবং সে সকল সেলফি আবার সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছে। বঙ্গভবনের বিভিন্ন দৃশ্য, তারপরে বিভিন্ন যে সকল ফটো কার্ড প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের জামাতা, তার কয় মেয়ে আমি জানি না, তবে এক মেয়ে যে অনেক আগের থেকে তিনি সুপরিচিত, মেয়ের নাম শামাহ রুস। তো এই ভদ্রমহিলা, তিনি তার পিতা যখন জেলে ছিলেন তখন তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমি আবার একটা লেখা লিখেছিলাম নয়াদিগন্তে। মহাসচিব জেল থেকে বের হয়ে আবার আমাকে টেলিফোন করেছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন দুটো কারণে। প্রথমত সেই লেখাটির কারণে, আর দ্বিতীয় কারণ হলো জেলখানাতে আমি যে রুমে ছিলাম কাশিমপুরে, ঠিক সেম রুমটাতে তিনি ছিলেন। আর ওখানে আমাকে যে সেবা করত যে ছেলেটি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেবা করতেন। ফলে ওই সুবাদে মানে আমার ব্যক্তিগত আচরণ কী, চালচলন কী, ওই 50 দিন আমি জেলখানায় কী করেছি, এটা উনি সঙ্গত কারণে জেনে গিয়েছিলেন। তো
তো উনি সেখান থেকে বের হয়ে আমাকে একটা টেলিফোন করেছিলেন, আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছিলাম। তো এর প্রেক্ষিতেই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সামারুহ, তার সম্পর্কে একটা স্নেহ কাজ করেছিল। পরবর্তীতে যেটা জানলাম সেটা হলো এই সামারুহর যে স্বামী ফাহাম আব্দুল সালাম, তার সম্পর্কে। তো ফাহাম বিতর্ক করতেন আব্দুল নত্তুর সারের মতো একটা সময়। দেখতে শুনতে বেশ স্মার্ট। তারপরে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলেন। পশ্চিমা ধাঁচের যে আ বইপত্রগুলো রয়েছে, বিশেষ করে যেগুলোকে বলা হয় ফিলসফিক্যাল অ্যান্ড লজিক্যাল যে সকল বই রয়েছে, তিনি এ সকল বইপত্র পড়েন। এটা বোঝা যায়। সেটা ইমানুয়েল কান্ট হতে পারে বা শোপেনহাওয়ার হতে পারে। এই ধরনের বইগুলো পড়েন। এই ধরনের বই পড়লে মানুষের কথাবার্তায় যে ধরনের আর্ট আসে, ফাহাম আব্দুল সালামের কথায় ঠিক ঐরকম আর্ট মনে হচ্ছিল। তিনি কথাবার্তা বলতে গেলে বা লিখতে গেলে অনেক সময় দৃষ্টিকটুভাবে উপস্থাপন করেন অনেক কিছু, বা ক্ষেত্র বিশেষে মুখের শব্দ বিকৃত করেন, গালাগাল করেন। কিন্তু আমাদের দেশে গালাগালি সাম্প্রতিক সময়ে যেভাবে মানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সে তুলনায় তার যে গালাগাল, সেই গালাগালটা আরেকটু পরিশীলিত গালাগাল মোটামুটি শোনা যায় যৌক্তিকভাবে। ভদ্রলোকের সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। তো তার কয়েকটি বিতর্ক প্রতিযোগিতার স্কুল জীবনের যে ছবি, তাতে দেখলাম যে 93-তে তিনি টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ধরে নেওয়া হয় ওই সময় তিনি স্কুলে অথবা কলেজে পড়তেন। তো ওই সময়টাতে যদি তিনি স্কুল এবং কলেজে পড়তেন, ধরে নেন যে আমাদের যে এইজ, আমাদের এইজের তুলনায় হয়তো 15 বছরের 15 বা 16 বছরের তিনি আরও তরুণ হবেন। তো তার জন্য ওই একে তো মির্জা ফখরুল সাহেবের জামাই, মাহরুহের জামাই, তো এই কারণে তার প্রতি একটা আপত্তিস্নেহ সবসময় কাজ করেছে। তিনি যাই বলেছেন, যা করেছেন, ওটা একটা স্নেহের দৃষ্টিতে আমার কাছে মনে হতো যে আমার সন্তান বা আমার ছোট ভাই এরকম একটা কোনো কাজ করলে আমি ওভাবে নিতাম। তো সেই ফাহাম আব্দুল সালাম বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এসছেন। তো তাকে মুখোমুখি আমার কখনো দেখার সুযোগ হয়নি। নেভার এভার আমার সঙ্গে ফাহামের কখনোই কথা হয়নি। কিন্তু এরা, ফাহাম একটা সময় পিনাকি, ইলিয়াস এই চক্রের সঙ্গে একবার জড়িয়ে গিয়েছিলেন। আবার পরবর্তীতে দেখা গেল যে তাদের সঙ্গে তার সেই চক্রটা ভেঙে যায়, তিনি আবার তাদের মতো আলাদা হয়ে যান। তো আমাদের এই সমাজ ইদানিং কিছু মানুষ হয়েছে যারা মূলত এদেরকে ব্লগার বলবেন না অ্যাক্টিভিজম করে অ্যাক্টিভিস্ট বলবেন বা ইউটিউবার বলবেন। আমি এই জিনিসগুলো আমি নিজে দীর্ঘদিন যাবৎ ইউটিউবের সঙ্গে আছি। আমি বুঝি না যে আমাকে কেন ইউটিউবার বলা হবে বা কেন আমাকে ব্লগার বলা হবে। আমাকে কেন অ্যাক্টিভিস্ট বলা হবে। মানে অ্যাক্টিভিস্ট বলতে আসলে কী বোঝায়? এই বিষয়গুলো নিয়ে আমার নিজেরই যথেষ্ট কনফিউশন আছে। ফলে ফাহামকে কেউ হয়তো অ্যাক্টিভিস্ট বলেন, কেউ ইউটিউবার বলেন, কেউ আ আরও অনেক কথাবার্তা বলেন। তো এটা নিয়ে আমার মূল ব্যাপার হলো যে এগুলো নিয়ে আমার দরকার নেই। দরকার হলো যে সে আসলে যে কথাগুলো বলছেন, সেগুলো যখন আমার কানে আসছে সেগুলো কীভাবে রিঅ্যাকশন আমি করি। যতটুকু তিনি যাবৎকালে বলেছেন প্রায় সব কথাই চৌকস। আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো সেই ফাহাম আব্দুল সালাম যখন বাংলাদেশে এলেন, বিভিন্ন জায়গাতে তিনি অনুষ্ঠান করলেন। আমি দেখলাম যে অন এভারেজে টেলিভিশন থেকে যেভাবে লম্বা চূড়া মনে হয়, কিন্তু বাস্তবে তিনি সে তুলনায় একটু খাটো, স্বাভাবিকভাবে একটু খাটো, অনেকটা সেই শাহেদ আলম, সাংবাদিক শাহেদ আলম, পিনাকি ইলিয়াসরা যাকে গালাগাল করে বিরিয়ানি আলম বলেন। হি ইজ মোস্টলি ব্যাড নেমড বাই বিরিয়ানি আলম। তো এই ফাহাম আব্দুল সালাম এবং শাহেদ আলম, এদের উচ্চতা ঠিক সমপর্যায়ের হতে পারে, এরকমভাবে একটা আন্দাজ করলাম। শাহেদ আলমকে আমি চিনি ব্যক্তিগতভাবে, আমার সাথে সম্পর্ক ভালো, কাজে আমি ওর উচ্চতাটা মাপতে পারি এবং সেই উচ্চতায় আমি ফাহামকে ধরে নিয়েছি। তো এই ফাহাম আ বঙ্গভবনে গেলেন তার মানে শ্বশুরের অনুষ্ঠান উপলক্ষে। সব লোকজন নানা রকম ট্রল শুরু করলো। সেই একটা মানে ব্রেস্ট, মানে ডবল ব্রেস্ট বলা হয় এগুলোকে, এক ধরনের কোট পরে আসছে, যেটা একসময় সাধারণত 70-এর দশকে এই ধরনের কোট পরা হতো। বড়, বড়, অনেক বড়, মানে যাকে বলা হয় সেই কোটের যে কলার, ওই কলার এখন সাধারণত কেউ পরে না।
মানে আপনি যত দামি এ যুগের আছে, ইভেন ৫০-এর দশকে, ৬০-এর দশকে ওই সময়টাতে এ ধরনের ডবল ব্রেস্ট কোট পরা হতো না। তো এটাকে একজন একেবারে ইয়াং, তারপরে সাইজে একেবারে ছোট, যদি এটা খুব বড় লম্বা প্রকৃতির হতো, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক হতো, তাহলে এটা হয়তো কেমন দেখাতো আমি জানি না। কিন্তু এই কোটটি আসলে তার সঙ্গে মানায়নি। ফলে এটি নিয়ে মানুষ ট্রল করছিল, আহা! জামাই কোট পরেছে দেখার মতো, ইত্যাদি, ইত্যাদি ঘটনা। এখন পোশাক-আশাক একান্ত ব্যক্তিগত রুচির বিষয়। কে কোনটা পরবে না পরবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বঙ্গভবন, শাহ মাহরুর মির্জা, মির্জা ফখরুল, মির্জা ফখরুলের ড্রেস কোড, ফাহাম আব্দুল সালামের যে ব্যক্তিত্ব, তার সঙ্গে আসলে কোডটা নিয়ে সাধারণ জনগণ যে বিতর্ক করছে, এর মধ্যে আমি নেতিবাচক কিছু দেখি না, বিকজ দে আর এক্সপেক্টিং মাচ মোর পজিটিভ থিংস ফ্রম ফাহাম আব্দুল সালাম। কিন্তু সেটা হয়তো পোশাকের ক্ষেত্রে সে যাকে বলা হয় রাখতে পারেনি। সে তার নিজের ব্যক্তিগত যে রুচি অভিরুচি, সেটা পোশাকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয়ত হলো, সে পারিবারিক একটা অনুষ্ঠানে বসেছে। এটা রাষ্ট্রপতির অনুষ্ঠান, তার শ্বশুর অনুষ্ঠান। আমাদের দেশে সাধারণত মুরব্বীদের সামনে আমরা পা তুলে বসি না, এমনকি চেয়ারে হেলান দিয়েও ওইভাবে খুব স্টাইল করে বসি না। এটা আমাদের দেশের ভদ্রতা। বিশেষ করে মির্জা ফখরুল সাহেবের মতো যেখানে হাই গ্রেডের ভদ্রলোক, জেন্টলম্যান, তিনি মানে তার কতটা জেন্টল, একটা অনুষ্ঠানে ধরুন আমি গেছি, তো তিনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, সম্মানিত, কিন্তু জীবনে কখনো তুমি করে বলেননি, আপনি আপনি করে বলেন। উনি আমাকে দেখে সোফা থেকে দাঁড়িয়ে গেলেন এবং তার নিজের আসনটি তিনি ছেড়ে দিলেন। তা আমি বললাম যে, ভাই আমি তো এখানে বসতে পারবো না, আপনি এখানে বসেন প্লিজ, প্লিজ। সে কিছুতেই বসলো না। পরে আ সেই সোফার উল্টো দিকে একটা চৌকি ছিল। সেই চৌকি আমি এবং উনি পাশাপাশি বসে প্রায় ২.৫ ঘন্টা ৩ ঘন্টা আমরা সেই অনুষ্ঠানে বসে গল্প করলাম। কিন্তু কিছুতেই তিনি আমার সামনে সেই সোফাতে বসলেন না। এইরকম ভদ্রলোক। তো যে মির্জা ফখরুল সাহেব সোফা ছেড়ে দিলেন, তার পাশে কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব ছিলেন। তিনি কিন্তু আমার বন্ধু মানুষ। তো মোয়াজ্জেম হোসেন আলাল কিন্তু সোফা ছাড়েননি। কিংবা ধরুন তার পাশে আরও একজন নেতা ছিলেন, তিনি কিন্তু সোফা ছাড়েননি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সোফা ছেড়ে দিয়েছিলেন। তো এইরকম একজন ভদ্রলোক মানুষ। কাজেই তার জামাতা, তার মেয়ে, তার কন্যা, তার সন্তান সম্পর্কে তো মানুষ ওইরকমই আশা করে। তো সেখানে তিনি পায়ের উপর পা তুলে যেভাবে তিনি বসেছেন, এটা অনেকের কাছে দৃষ্টিকটু এবং সবাই বলার চেষ্টা করছে এবার বঙ্গভবন গেছে, বঙ্গভবন এবার জামাই ঢুকেছে, জামাই একেবারে মির্জা ফখরুলকে শেষ করে দেবে। এখন কতটা শেষ করবে কি করবে না, থাকবে কি থাকবে না, এই ধরনের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে সামার মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচন করবেন, সেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এইরকম অবস্থা চলছে। কাজেই ফাহাম আব্দুল সালাম সম্পর্কে আর অতিরিক্ত কিছু বলার দরকার নেই, এই পর্যন্ত থাকি। আমি শুধুমাত্র অতীতে সেই বঙ্গভবনের ইতিহাস বলি। এর ইমিডিয়েট আগে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বঙ্গভবনে ছিলেন। তার সঙ্গে তার সন্তান ছিলেন, একমাত্র সন্তান, যিনি চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক এরকম কিছু ছিলেন। অত্যন্ত মানে যাকে বলে, পিতা তাকে খুবই ভীষণ রকম স্নেহ করতেন। তারও ডাকনাম রনি। হ্যাঁ, তিনি সেখানে থাকতেন। তো রনির কারণে একবার তিনি সিনেমা দেখতে গেলেন। শাহাবুদ্দিন চুপ্পু সিনেমা দেখতে গেলেন। এটি নিয়ে খুব ট্রল হয়েছিল। এর আগে সেখানে জিল্লুর রহমান সাহেব ছিলেন। জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সেখানে থাকতেন এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হতো। কিন্তু ওইভাবে পাপন পরবর্তীতে যখন এমপি হলেন, তিনি নিজেই এত ইতিহাস তৈরি করেছেন যে তাকে আর মানে তার পিতার দিকে তাকাতে হয়নি বা বঙ্গভবনের কোনো কথা তার মানে মাথায় নিতে হয়নি। এরপরে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছিল চৌধুরীর জামানাতে। আপনারা জানেন যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং মাহি চৌধুরী বাংলাদেশের খুবই আলোচিত এবং বিখ্যাত ব্যক্তি। তো মাহি চৌধুরী নানা কারণে বিখ্যাত, সুন্দরভাবে কথা বলেন, ব্যবসা-বাণিজ্য করেন। অনেকটা মিডিয়া জগতে দীর্ঘদিন ধরে তিনি এবং তার পিতা জড়িত। তো সেদিক থেকে তিনি যখন বঙ্গভবনে গেলেন এবং তার একমাত্র সন্তান হিসেবে তিনিও বঙ্গভবনের বাসিন্দা হলেন, কিন্তু যে সমস্যাটা দেখা দিল সেটি হলো যে তিনি নাকি বাংলাদেশ টেলিভিশনে ব্যবসা-বাণিজ্য করতেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে ছিল আরাফাত রহমান কোকো। শোনা কথা, একেবারে গুজব, শোনা কথা, কিন্তু এগুলো সমস্ত মানুষ বিশ্বাস করে এবং এই বিলবোর্ডের ব্যবসা, বিজ্ঞাপন ব্যবসা, এগুলো নিয়ে নাকি তারেক রহমান সাহেব, তারপরে আরাফাত রহমান কোকো এবং চৌধুরীর ছেলে মাহি চৌধুরী, এদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আদৌ হয়েছে কিনা, সত্য কিনা মিথ্যা কিনা, ডাজ নট ম্যাটার। কিন্তু
বাংলাদেশের একেবারে সব জায়গাতে এই দুর্নাম, এই বদনাম, এই গুজব একেবারে ডালপালা বিস্তার করেছে। এবং সেই বিস্তার করার ফলে কি হলো, আলটিমেটলি যখন বি চৌধুরীর চাকরি চলে গেল, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট পদে থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন। তারপর মাহিবি চৌধুরী সেই সহ তার পিতা সহ বিএনপির নিগ্রহের শিকার হলেন। তখন সবাই, এবং পরবর্তীতে উনি যখন রাজনৈতিক দল করেন বিকল্পধারায়, সেখানেও তার যে পুত্র স্নেহ, সেই পুত্র স্নেহের কারণে তিনি তার রাজনৈতিক দলগুলো ধরে রাখতে পারলেন না। ডক্টর কামালের মতো মানুষ, কর্নেল অলির মতো মানুষ, তাদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল কেবলমাত্র সন্তানের কারণে। এই জন্য সবাই বলাবলি করছে যে এই বৃদ্ধ বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা জীবন তিনি যে সুনাম রেখেছেন, সুখ্যাতি রেখেছেন, সেগুলো এই বুড়ো বয়সে এসে তার দামাদ মানে তার জামাইয়ের কারণে অতীতের যে রেকর্ড বঙ্গভবন কেন্দ্রিক, বঙ্গভবন পুত্রদের, ভূমিপুত্রদের যে অত্যাচার, যে জুলুম বা যে দুর্নাম, যে বদনাম যা কিছু হয়েছিল, সেটা ফাহাম আব্দুস সালামকে আকর্ষণ করবে কিনা। এবং সেটা যদি হয়, এটা মারাত্মক আকার ধারণ করবে। কারণ হলো, সরকারে এমন অনেক কর্তা ব্যক্তি আছেন যারা মূলত মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পছন্দ করেন, কিন্তু ফাহামকে পছন্দ করেন না ডিউ টু হিজ নলেজ। এই সরকারের ভিতরে অনেক বোকা লোক আছেন যারা লেখাপড়া করেন না। তিনি বিভিন্ন সময় যেটাকে তিনি গালি হিসেবে বলেছেন মাদার চোদ, খুব সুন্দর করে বলেছেন মাদার চোদ কি, যেগুলো বলা যায় না, ডিসপিকেবল মাদার চোদ, এরকম সুন্দর করে বলেছেন। এই মাদার চোদ প্রকৃতির অশিক্ষিত টাইপের মানুষ মন্ত্রী এবং এমপিদের মধ্যে যারা আছেন, তারা ফাহাম আব্দুস সালামের প্রতিটি কদমে কদমে বহুল ধরবেন। এর ফলে কি হলো যে ওই জায়গাতে বঙ্গভবনে যদি ফাহাম আব্দুস সালামের আনাগোনা খুব বেশি হয়, আবার তিনি পা তুলে চলাফেরা করেন, কিংবা ওই শ্বশুরের পরিচয়ে বা স্ত্রীর পরিচয়ে তিনি যদি এই সমাজে একটি টুশব্দ করার চেষ্টা করেন, তাহলে কি হবে, তার এতদিনের অর্জন, তার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যা কিছু আছে ইত্যাদি নেতিবাচক হয়ে যাবে। আর তিনি যা নন, সেই সমস্ত বিষয়াদিও এখন মানুষ বলার চেষ্টা করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।